বাংলাদেশের ইতিহাসে এই পিলজঙ্গের নাম নতুন করে লেখা হবে ইনশাআল্লাহ। পিলজঙ্গ, পিল শব্দের অর্থ হচ্ছে হাতি, জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। এখানে পীর খানজান আলী রহমাতুল্লাহের আমলে অসত্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে হাতি ব্যবহার করা হয়েছিল। সেই অঞ্চলের মানুষ আপনারা, যেখানে আপনারা বসে আছেন তার থেকে মাত্র কয়েক গাছ দূরে এই দক্ষিণাঞ্চলের মধ্যে একটি শ্রেষ্ঠ জায়গা আছে, যেটা কংগ্রেসের মোড়। ভারতীয় উপমহাদেশের সময় যখন জমজমাট রাজনীতি হতো, তখন এই টোটাল ফকিরহাট অঞ্চলের মধ্যে এইখানে কংগ্রেস নেতারা বসতেন, যারা কংগ্রেস করতেন। সেই ঐতিহ্যবাহী এলাকার মানুষ আপনারা। আমি আপনাদেরকে শুরু বলতে চাই, এই ঐতিহ্য থাকার পরে আগামী 12 তারিখে বাংলাদেশের ইতিহাসে এই পিলজঙ্গের নাম নতুন করে লেখা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আমি এই কথা বাড়াবো না। আপনাদের আসার এখানের যে সময় ছিল সেটা অতিক্রান্ত হয়েছে। আপনারা অনেক কষ্ট করে এখানে আছেন। আমি দুই একটা প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করব। বাংলাদেশের একজন জাতীয় জামাই, তিনি একটা প্রশ্ন করেছেন, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে অর্থমন্ত্রী কে হবে? এই প্রশ্ন শুনেছেন না আপনারা? আমি এই কথাটার উত্তর দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এমন কিছু মানুষ তৈরি করেছে, তার মধ্যে একজন হচ্ছেন শহীদ মীর কাসেম আলী। ব্যক্তিগত পর্যায়ে উদ্যোক্তা হয়ে যত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাই বাংলাদেশে করেছেন, সেটা বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারে নাই। আমি কথা বলছি, এখানে মিডিয়ার কর্মীরা আছে, আপনারা পারলে আমার কথাকে চ্যালেঞ্জ করুন। যদি এককভাবে এত মানুষের কর্মসংস্থান যদি কেউ করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতির কথা আর কোনোদিনও বলবো না। তিনি হচ্ছেন মীর কাসেম আলী। তিনি ইবনে সিনা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সহ মেডিকেল কলেজ এই বাংলাদেশে তিনি করেছেন। আর সেই ব্যক্তিকে আপনারা ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করেছেন। সংগ্রামী জনতা, ঢাকায় একটা গুরুত্বপূর্ণ আসনে একজন প্রার্থীর, জামাত 11 দল মনোনীত প্রার্থীর প্রচারণা দেখছেন, ডাক্তার খালিদুজ্জামান। আপনারা দেখেছেন ইতিমধ্যেই। গোটা বিশ্বের মধ্যে গুটি কয়েক দেশ আছে যারা এই বন্ধ্যত্বের জন্য চিকিৎসা করেন। এই বন্ধ্যত্বের চিকিৎসা করে বিশ্বের ভিতরে তিনি নাম করেছেন। তিনি জামাত ইসলামী করেন। যদি এই ব্যক্তিকে এই স্বাস্থ্য খাতের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাবেন সেটা বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। অতএব পালিয়ে থেকে সুযোগ বুঝে বাড়ি এসে জামাত নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করবেন না। আপনাদেরকে আমরা চিনি। সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা এখানে বিভিন্ন সেন্টারের যারা সভাপতি সেক্রেটারি আছেন, যারা এখানে আছেন, নির্বাচনের দিনে একটা সেন্টারে এসে বলবে আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন উনি কি এই প্রায় 150 সেন্টারে ঘুরতে পারবেন না। এই সেন্টারে বসে বলবে জামাতের যিনি প্রার্থী ছিলেন উনি ভোট ডাকাতি করতে যে উনি অ্যারেস্ট হয়ে গেছেন, উনি এখন আটকা। আর আমরা মনে করলাম যে ক্যান্ডিডেটই যখন আটকা পড়ে গেছে তখন আমরা কি করব, আমরা ভোট কেন্দ্র ছেড়ে দিলাম। ভাই, যদি খবর আসে দাড়িপাল্লার ক্যান্ডিডেট মারা গেছে, তারপরেও মনে করবেন যে এটা ভুয়া খবর। এই দাড়িপাল্লা আমার সেন্টারে এই ভোট সংরক্ষণ করার দায়িত্ব আমার, সেই দায়িত্ব নিয়ে সেখানে কাজ করবেন। সারা বাংলাদেশে জোয়ার উঠেছে। এ জোয়ার দেখে কিছু কিছু নেতা নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে। তারা কি বলছেন, জামাত ইসলামী নাকি গুপ্ত ছিল। জামাত ইসলামী কোথায় গুপ্ত ছিল? জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই ভাষা কি গোপনে হয়েছে না সারা পৃথিবীর মানুষ দেখেছে? কোথায় তারা গুপ্ত ছিল আর আপনি কোথায় ছিলেন? আপনি প্ল্যান দিচ্ছেন। আমরা অনুরোধ করব আমাদেরকে বেশি খোঁচাখুচি করবেন না। শুনেছি গন্ডারের পাছায় খোঁচা দিলে সে নাকি 6 মাস পরে টের পায়। আমরা যারা বসে আছি আমরা তো গন্ডার না ভাই, আমরা তো মানুষ। আমাদেরকে খোঁচা দিলে কিন্তু সাথে সাথে টের পাবো। আমরা চাই না বিশৃঙ্খলা করতে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, 20 তারিখে প্রতীক বরাদ্দ হয়েছে। সেনাবাহিনীর যিনি ছিলেন
তিনি একটা কথা বলেছেন, নির্বাচন নিয়ে কিছু শঙ্কা আছে, মানুষ ব্যক্ত করছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি সেনাবাহিনীর যে ঐতিহ্য নষ্ট হয়েছে সেটা 12 তারিখে আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। তার মানে নির্বাচনটা কেমন হবে সেটা বুঝতে পারছেন। সর্বশেষ একজন আমার আগে যিনি কথা বলেছেন, অনেক আবেগের কথা বলেছেন, আমি মশহুর ভাইকে বলবো, আমরা ভোট দিই আর না দিই, এমপি তো আমরা একজন পাইতাম না। তো উনি এমপি হওয়ার পরে উনি একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে উনি এই ফকিরহাটটাকে ভাড়া দিয়ে দিতেন। ওই যে ঘর যেমন ভাড়া দেয়, যে উনি ভাড়া তুলে খাতেন, উনি ভাড়া দিয়ে দিতেন। ভাই দয়া করে আপনি কারো কাছে এই ফকিরহাটকে ভাড়া দিবেন না, লিজ দিবেন না। আমি কথা দিচ্ছি এই ফকিরহাটের মানুষ আপনাকে সম্মানিত করবে, এই ফকিরহাটের মানুষ আপনার ইজ্জত বাঁচাবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ যদি আপনাকে ওই জায়গায় নেয়, তাহলে ফকিরহাটের মানুষ আপনার কাছে যাবে না, ফকিরহাটের মানুষের কাছে আপনাকে আসতে হবে। আজকে হাজারো জনতার সামনে আপনি এই প্রতিশ্রুতি দিবেন, আমরা ফকিরহাটবাসীর পক্ষ থেকে কথা দিচ্ছি, আপনি যদি এখানে ভোট চাইতে নাও আসেন, তারপরও এখানে আপনার সম্মান বাড়বে ইনশাআল্লাহ। সে দায়িত্ব আমরা নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী 12 তারিখ পর্যন্ত সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।